বুঝলেন, রবীন্দ্রনাথ ঠাকুর অনন্ত মরণে বলেছিলেন, হাসে খেলে মৃত্যু চারিপাশে, অর্থাৎ হাসে এবং খেলে চারিদিকে মৃত্যু। এ ধরনী মৃত্যুর ধরনী, এ জগৎ মরণের জগৎ। আপনাদের আশপাশে, আমাদের আশপাশে এরকম অনেক মানুষ থাকেন যাদের দেখতে আমরা মনে করি সবসময় তারা হেসে খেলে বেড়াচ্ছেন, কিন্তু আদৌ তাদের ভেতর দিয়ে কী চলছে আমরা জানি না, আমরা খোঁজ খবরও রাখি না। কিন্তু ক্রমাগত আমাদের আশপাশে, আপনাদের আশপাশে এমন কিছু মানুষ রয়েছেন যারা দিনের পর দিন গুমড়ে গুমড়ে মরছেন। তারা বাঁচার চেষ্টা করছেন, একের পর এক সিঁড়ি ক্রস করছেন, আবার হারিয়ে যাচ্ছেন, আবার ওঠার চেষ্টা করছেন, আবার হারিয়ে যাচ্ছেন। ছোটোবেলায় পিঁপড়ের গল্পটা নিশ্চয়ই শুনেছেন। তারা বারবার করে ওঠার চেষ্টা করে, আবারও পড়ে যায়, আবার চেষ্টা করে, আবারও পড়ে যায়, কিন্তু শেষ বেলায় কোনো পিঁপড়ে ওপরে উঠতে পারে, আবার কোনো পিঁপড়ে হারিয়ে যায়। ঠিক একই রকমভাবে প্রত্যেকটি মানুষের জীবন প্রণালী একই জায়গায় থেমে থাকে কিংবা উঠে যায়। এবার যারা সেই মোটিভেশন পান, যারা সত্যি সেই জায়গা থেকে বেরিয়ে এসে তাদের সাফল্য পেয়ে যান, তাদের কথা তো ঠিক রয়েছে। কিন্তু যারা সাফল্যটা পান না কিংবা যারা তলে হারিয়ে যান, দিনের পর দিন বিভিন্ন সাফল্যের পেছনে ছুটতে ছুটতে ক্রমাগত ক্লান্ত হয়ে যখন থিতু হয়ে পড়েন তাদের যাবতীয় চেষ্টা, তারা কোথায় যায়? তাদের খোঁজ খবর কে রাখে? আমরাও রাখি না, আপনারাও রাখেন না, কিন্তু তাদের খোঁজ আমরা রাখি যখন তারা মৃত্যুর সম্মুখীন হয়। কেন হঠাৎ এই বিষয় নিয়ে কথা বলতে শুরু করলাম? তার কারণ আপনারা গত কয়েকদিন ধরে একটি খবর বারংবার শুনেছেন, তা হলো ট্যাংরা কাণ্ড। ট্যাংরাতে আত্মঘাতী হয়েছে একই পরিবারের কজন, তা আপনারা জানেন, যদিও বা রহস্য অনেক রয়েছে। এবার এই একই রকম ছবি আরও দু জায়গায় ধরা পড়েছে, মাদারিহাট এবং হালতু। এই দু জায়গাতে যে ঘটনা ঘটল সেখানেও একই রকমভাবে রহস্যের দানা বাঁধছে। যদিও বা কে বা কারা এগুলোর সঙ্গে যুক্ত কিংবা তারা নিজেরাই আত্মঘাতী হয়েছেন কিনা আমরা জানি না, সবটাই তদন্ত সাপেক্ষ। কিন্তু আজকের এই মূল আলোচনার বিষয় যা আমাদের আজ এই বাকি 1 ঘন্টায় আমরা আলোচনা করতে যাচ্ছি, তার মধ্যে কে কাকে খুন করেছে, কিভাবে খুন হয়েছে তা নিয়ে আলোচনা নয়। আপনারা প্রসঙ্গ এটা বুঝতে পারেন, কিন্তু তার ভেতরে নেপথ্যে আরও অনেক জটিল জটিল বিষয় রয়েছে, যা নিয়ে আমাদের আলোচনার আজ মূল বিষয়। আমরা মূলত আজ কথা বলবো মানসিক সমস্যা নিয়ে, মানসিক রোগ নিয়ে। আমাদের আশপাশে প্রত্যেকের মধ্যে কারো জ্বর হলে আমরা বলি কোনো ওষুধ খেয়ে নিতে, প্যারাসিটামল খেতে বলি, ক্যালপল খেতে বলি, বিভিন্ন রকম ওষুধ খেতে বলি। কিন্তু যদি মনের রোগ হয়, যদি মনের ব্যথা হয়, যদি মনের জ্বর হয়, তাহলে আমরা কার্যত তাকে পাগল বলে সম্বোধন করি। এতটাও এডুকেটেড বা শিক্ষিত এখনও মানুষ হতে পারেনি, এমনটা বলে থাকেন অনেক ব্যক্তি, অনেক ডাক্তার কিংবা অনেক চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত মানুষরা। তারা বলেন এখনও সাধারণ মানুষ এটা বুঝতে চান না কিংবা বুঝতে পারেন না যে মানসিক রোগও হতে পারে, মনের ব্যথাও হতে পারে, মনের রোগও হতে পারে। সে বিষয় নিয়ে আমরা কেউ কথা বলিও না সচরাচর, কিন্তু হ্যাঁ, মনের রোগ হয়। আজ আমরা মনের রোগ নিয়ে আলোচনা করব, মনের রোগ নিয়ে জানার চেষ্টা করব যে আদেও সাধারণ মানুষের মধ্যে ঠিক কোন জায়গায় তারা পৌঁছলে পরে এই আত্মঘাতীর অবস্থান তৈরি হতে পারে। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা। রোজ দিনের রাজনীতির সেই কচকচানি নয়, রাজনীতির সেই একই রকম ঘেরাটোপ নয়, একটু পেরিয়ে গিয়ে এই রাজনীতি থেকে একটু বাইরে বেরিয়ে আপনাদের সামনে আজ কিছু আলোচনা করব, যে আলোচনার মাঝে আপনারা কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এবং আপনাদের আশপাশের মানুষদের মধ্যেও এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। তার কারণ মানসিক সমস্যা, মানসিক রোগ অনেক বড় বিষয়। আর ঠিক সে জায়গায় একের পর এক যে কাণ্ড ঘটছে সে বিষয় নিয়ে আমার প্রথম প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আসছি বিস্তারিত আলোচনায়। দেখুন, 31 মিনিট। কবি সুকান্ত মেট্রো স্টেশনের কাছে অভিষিক্তা মোড়ে পিলারে ধাক্কা মারল গাড়ি। সেই গাড়িতে ছিলেন 2 ভাই, প্রসূন দে, প্রণয় দে ও এক কিশোর। আহত ও মানসিকভাবে বিধ্বস্ত 3 জনকে প্রথমে ভর্তি করানো হয় হাসপাতালে। দুর্ঘটনার খবর দিতে ট্যাংরায় তাদের বাড়িতে পৌঁছায় পুলিশ। বাড়ির দরজা খুলে ঘরে ঢুকতেই চক্ষু চড়ক গাছ পুলিশ ও স্থানীয়দের। রক্তাক্ত অবস্থায় ঘর থেকে উদ্ধার 2 মহিলা ও এক নাবালিকার দেহ। ক্রাইম থ্রিলার সিনেমাতেও হার মানাবে এই ঘটনা। ট্যাংরার এই কাণ্ডকে ঘিরে পরতে পরতে রহস্য। সেই রহস্যের পর্দা সরাতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটে যায় পুলিশের। সিসিটিভিতে দেখা যায় রাত 12টা 53 মিনিট নাগাদ ট্যাংরার বাড়ি থেকে বেরিয়েছিল গাড়িটি।
কবি সুকান্ত মেট্রো স্টেশনের কাছে অভিষিক্তা মোড়ে দুর্ঘটনা ঘটে রাত প্রায় 3:31 মাঝের প্রায় 3 ঘন্টা কোথায় ছিল ওই গাড়ি? পুলিশের দাবি প্রায় 2.5 ঘন্টা ধরে নিউ টাউন কলকাতা সহ একাধিক রাস্তায় গাড়ি নিয়ে ঘুরছিলেন তারা। লরির পেছনে ধাক্কা মেরে নাবালককে সঙ্গে নিয়েই আত্মহত্যা করতে চেয়েছিলেন প্রসূন ও প্রণয় দে, কিন্তু শেষ পর্যন্ত তা সফল না হওয়ায় পিলারে ধাক্কা মেরে দুর্ঘটনা। উঠে আসে ঘুমের ওষুধ মেশানো পায়েস খেয়ে আত্মহত্যার চেষ্টার তত্ত্ব। পরে প্রসূন দে পুলিশকে জানিয়েছিলেন স্ত্রী এবং বৌদি নিজেরাই হাত কেটেছিলেন, কিন্তু সম্প্রতি খুনের কথা স্বীকার করে নেন তিনি। স্বীকারোক্তির পরেই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর প্রসূনকে গ্রেপ্তার করে হেফাজতে নেয় পুলিশ। কিন্তু কেন এই ভয়াবহ হত্যাকাণ্ড? চামড়ার সুরক্ষামূলক গ্লাভসের ব্যবসা রয়েছে অভিজাত দে পরিবারের। সম্প্রতি সেই ব্যবসা পড়েছিল ক্ষতির মুখে। বাজারে প্রচুর দেনা, বারবার তাগাদা দিতেন পাওনাদাররা। তার জেরে মানসিকভাবে ভেঙে পড়েছিল গোটা পরিবার। তার জেরেই কি এই ঘটনা? ইতিমধ্যে ট্যাংরা কাণ্ডে প্রসূন দের 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। তাকে জেরা করে আরও তথ্য উঠে আসতে পারে বলে অনুমান পুলিশের। এরপর সোমবার 3রা মার্চ এক পরিবারের যুবক, মহিলা ও কিশোরের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় আলিপুর দুয়ারের মাদারিহাটে। সরকারি আবাসনের ঘর থেকে উদ্ধার হয় যুবক রবি ওরাও, তার সৎ মা বিবি লোহার ওরাও ও নাবালক বিবেক ওরাওয়ের দেহ। রবি ওরাওয়ের দাদা বিনোদ ওরাওয়ের দাবি, মা ও ভাইপোকে শ্বাসরোধ করে খুন করার পর নিজে আত্মঘাতী হয়েছে রবি। পরিবার সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন রবি। এছাড়াও সৎমা বিবি লোহার ওরাওয়ের সঙ্গে পারিবারিক পেনশনের টাকা নিয়ে মাঝে মধ্যেই বচসায় জড়িয়ে পড়তেন তিনি। বর্তমানে দাদা বিনোদ ওরাওয়ের সঙ্গেও সম্পর্ক খারাপ হতে শুরু করে তার জেরেই কি সৎমা ও ভাইপোকে খুন করে আত্মঘাতী হলেন যুবক, নাকি নেপথ্যে বড় কোনো ষড়যন্ত্র? তার উত্তর এখনো মেলেনি। ট্যাংরা ও মাদারিহাটের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবারে কসবার হালতু। মঙ্গলবার হালতুর পূর্বপল্লী এলাকাতে বাড়ি থেকে উদ্ধার হয় দম্পতি ও তাদের মাত্র 2.5 বছরের শিশুপুত্রের দেহ। সোমবার শেষবার দেখা গিয়েছিল দম্পতি সোমনাথ রায়, সুমিত্রা রায় ও তাদের শিশুপুত্রকে। মঙ্গলবার সকালে দেহ উদ্ধারের সময় চোখ কপালে ওঠে প্রতিবেশীদের। সূত্রের খবর, ছেলের দেহ মিলেছে বাবা সোমনাথ রায়ের কোলে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ছেলে রুদ্রনীল রায়কে খুন করে আত্মঘাতী হয়েছেন বাবা। ঘর থেকে একটি সুসাইড নোটও উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। প্রতিবেশীদের দাবি, পেশায় অটো চালক সোমনাথ রায় ভুগছিলেন আর্থিক কষ্টে। প্রায়ই বাড়িতে আসতেন পাওনাদারেরা। আগে একাধিক গাড়ি থাকলেও সম্প্রতি সেসব বেচে একটি নতুন অটো কিনেছিলেন তিনি। পাওনাদারদের চাপ থেকে রেহাই পেতেই পরিবারকে নিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সোমনাথ রায়। উঠে আসছে জমি বিবাদের তথ্য। এই মর্মান্তিক ঘটনার নেপথ্যে রয়েছে কোন রহস্য, তার কিনারা এখনো করতে পারেনি পুলিশ। 3টি ঘটনাতেই উঠে আসছে আর্থিক অনটন ও মানসিক অবসাদের তত্ত্ব। শুধু মানসিক অবসাদের জেরেই পরিবারকে নিয়ে আত্মহত্যার প্রবণতা, নাকি নেপথ্যে লুকিয়ে বড় কোনো ষড়যন্ত্র? পরিবারকে নিয়ে আত্মহত্যার প্রবণতা মোড় নিতে চলেছে কোন দিকে? আদৌ কি জট খুলবে ট্যাংরা, মাদারিহাট ও হালতুর কাণ্ডের রহস্যের? ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। কার্যত একযোগে মাদারিহাট এবং কসবার হালতু, অন্যদিকে সম্প্রতি ঘটে যাওয়া ট্যাংরা কাণ্ড, 3টি বিষয় একত্রিতভাবে যদি আমরা ধরি তাহলে দেখতে পাবো 3টি ক্ষেত্রেই কখনো কোনো রহস্যের উন্মোচন হচ্ছেন, কিংবা আবার এরকম পর্যায়েও আসছে যেখানে হয়তো তারা সত্যি সত্যি আত্মঘাতী হয়েছেন। তদন্তে অনেক কিছু উঠে আসতে পারে, কিন্তু আজ আমরা রহস্য উদ্ঘাটন করতে বসিনি। আজ আমরা রহস্য উদ্ঘাটন নিয়ে কোনো কথাও বলবো না, তার কারণ সবটাই তদন্ত সাপেক্ষ এবং পুলিশ তাদের কাজ করছে। কিন্তু আমরা কি করছি? আমরা মূলত ঠিক কী বিষয় নিয়ে আজ আলোচনা করতে চাইছি? আমরা আলোচনা করতে চাইছি এই রহস্যের বাইরে গিয়ে আসল রহস্যটা একটু খুঁজে বার করতে। আমরা চেষ্টা করব আজ আগামী 1 ঘন্টায় যে সত্যি মানুষের মধ্যে কোন কোন বিষয় চলে যার জন্যে তারা সত্যি সত্যি আত্মঘাতীর পথ বেছে নেন। আমাদের সঙ্গে থাকবেন বিশিষ্ট গেস্টরা, কিন্তু এই মুহূর্তে অনলাইনে জুড়ে রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় রতনবালা শিক্ষক। রতনবাবুর সঙ্গে কথা বলবো। রতনবাবু, আপনাকে কার্যত সবাই কংগ্রেস নেতা বলেছিলেন, কিন্তু আজ আপনাকে আমি শিক্ষক হিসেবে একটু ইন্ট্রোডিউস করতে চাইছি। তার কারণ রতনবাবু, একের পর এক অনেক স্টুডেন্টস আপনার হাতে তৈরি হয়, অনেক ছাত্রছাত্রী আপনার হাতে তৈরি হয়েছে। তারা হয়তো অনেকে অনেক জায়গায় থাকতেও পারেন। ঠিক কোন স্তর থেকে কোনো সময় আপনি এরকম কিছু দেখেছেন যেখানে ছাত্রছাত্রীদের মধ্যেও কোনো কারণে
একটু আত্মসমালোচনার জায়গা থেকে তারা হয়তো আত্মঘাতী হয়ে বসছেন, এরকম কোনো এক্সপিরিয়েন্স আপনার সঙ্গে হয়েছে, কিংবা আপনি এমন কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান যেখান থেকে ছাত্রছাত্রীদের মনে কিছু প্রভাব ফেলতে পারে, যেন নিউ জেনারেশন অন্তত এইসবের পথের দিকে না যায়? রতনবাবু। প্রথমে শুভ সন্ধ্যা। আজকে শুভ সন্ধ্যা। আপনারা ট্রাই টু বি চ্যানেলে যারা আছেন প্রত্যেককে, আপনার ছবিটা দেখতে পাচ্ছি না কোনো কারণে, হয়তো আমি যেটা বললেন যে আত্মহত্যার বা মানসিক ব্যাপারগুলো আমরা দেখেছি অঞ্জনদা, যে শিক্ষকতা করতে গিয়ে যে প্রচুর এরকম ছেলে মেয়ে আছে যাদের ধরুন আমরা দেখেছি ক্লাসে তারা পেছনের বেঞ্চে বসে থাকে, চুপচাপ বসে থাকে, কারোর সাথে সেরকম কথা বলে না, এমন এখন একটা, এবং তাদেরকে পড়া ধরলে পরে পড়া তারা বলতে পারে না, তারা একটা মানসিক অবসাদের মতো তারা থাকে। প্রত্যেক ক্লাসে আমরা এরকম কিন্তু ছেলে মেয়ে দেখতে পাই। কিন্তু এই এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ধরুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যেটাকে আমরা সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হিসেবে জানি, সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আত্মহননের বা আত্মহত্যার রেট কিন্তু প্রচন্ড পরিমাণে বেড়ে গেছিল। এর কারণটা বিশেষজ্ঞরা তারা পরীক্ষা করে দেখলো যে শুধুমাত্র মেধা বা শুধুমাত্র পড়াশোনা করে কিন্তু তাদের কিন্তু মনের কিন্তু বিকাশ সেইভাবে ঘটে না। তারা দৈনন্দিন জীবনের যে চড়াই উতরাই এবং দৈনন্দিন জীবনের যে লড়াই সংগ্রাম, এইসবের মধ্যে দিয়ে তারা যতক্ষণ না যেতে পারছে ততক্ষণ কিন্তু তাদের কিন্তু মনের সেইভাবে বিকাশ ঘটে না, তখন তারা হীনমন্যতায় ভোগে। একটা গল্প বলি অঞ্জনদা, এই আমাদের যারা আমরা টলস্টয়ের একটা গল্প, সেখানে তিনি লিখছেন যে একটা মানুষ সারাটা জীবন ছুটছে শুধুমাত্র টাকার পিছনে, এবং সে একটা জমি একটা জায়গা কিনবে, তার জন্য সে মানে একদম সকাল থেকে রাত পর্যন্ত শুধুমাত্র টাকার পিছনে ছুটতে 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 একদিন হয়তো সে জমিটা কিনলো, কিন্তু তারপরে সে দেখলো সে নাই, সে মারা গেছে, কিন্তু সে জমিটা পেল। আমাদের যে জীবনের যে যে সমস্ত ভালো লাগা বলুন, আমাদের ছোট ছোট যে সমস্ত জিনিসগুলো আমাদের খুবই মানে ছোট ছোট আনন্দগুলো বলুন, এগুলো মানুষের জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। শুধুমাত্র একটা অসম কম্পিটিশন, শুধুমাত্র অর্থ এবং আপনার বিলাসিতা, এই মানসিকতা নিয়ে চলতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ছেলে মেয়ে আমার আমার রোজগার, আমার ইনকাম, আমার যেটুকু আছে, কিন্তু বিনোদনের যে পরিসর, আজকে আপনি কতগুলো প্রতিবেদনে দেখালেন যে ট্যাংরা কাণ্ডের যে মানে যে মর্মান্তিক কল্পনা করা যায় যে তারা টোটাল পরিবার তারা নিজেরা পথ বেছে নিয়েছে। কারণ হচ্ছে কিছু অর্থ তারা ব্যবসা বাণিজ্য করছিল, তাদের নষ্ট হয়ে গেছে। সেই ঋণ শোধ করার জন্য পাওনাদাররা চাপ সৃষ্টি করেছে, তার কারণে তারা আত্মহত্যা করেছে। এবং আর একটা ঘটনা আপনি যেটা দেখালেন যে একজন মাকে মেরে ফেলার পরে সেই ছেলে নিজেরা আত্মহত্যা করেছে। এই যে আমাদের যে সামাজিক যে অবক্ষয়, আপনি যদিও আজকে বললেন যে রাজনীতি প্রসঙ্গ নয়, আজকে আমরা এটা কেন ঘটছে সেই নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এই যে সামাজিক যে অবক্ষয়টা, আজকে বলুন তো, এই যে এই ঘটনাগুলো ঘটার পেছনে আপনি যে কারণগুলো দেখাচ্ছেন, অর্থ একটা কারণ দেখাচ্ছেন। আজকে প্রত্যেকটা গলিতে অলিতে গলিতে সমস্ত জায়গাতে যেভাবে ধরুন লটারি বলুন, নেশা জাতীয় জিনিস বলুন, এইগুলো যেভাবে যুব সমাজের মধ্যে যেভাবে বিস্তার করে চলেছে, তাতে আজকে একটা যুবক ছেলে, সে বেকার ছেলে, সে কিন্তু এই নেশার জগতে চলে যাচ্ছে। সে যখন নেশাগ্রস্ত হয়ে পড়ছে, সেটা যে তার মা, সে হয়তো তার মার কাছে হয়তো টাকা চাওয়ার জন্য,
বা কোনো কিছু একটা কিছু নেওয়ার জন্য হয়তো দাবি করেছে, মা হয়তো সেটা দিতে পারেনি। আপনার কাছে আসছি, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর। কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন। আমি যেভাবে শুরু করেছিলাম অনন্ত মরণ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের, অর্থাৎ হেসে খেলে মৃত্যু চারিপাশে যখন বেষ্টনী করে থাকে তখন ঠিক কী কী বিষয় সামনে আসে। আজ আমরা কথা বলছিলাম মনোরোগ নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন যারা যারা, তাদের সঙ্গে আরও একবার পরিচয় পর্ব সারবো। এই মুহূর্তে যারা যারা রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন অনলাইনে মাননীয় রতনবালা, কংগ্রেস সমর্থক, এবং তার সঙ্গে সঙ্গে আজ কংগ্রেস সমর্থক হিসেবে তিনি নন, তিনি এখন রয়েছেন অধ্যাপক হিসাবে, শিক্ষক হিসাবে। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় দেবাশিস বিশ্বাস, অধ্যাপক। আমাদের সঙ্গে রয়েছেন সাইকোলজিস্ট সাগনিকা দত্ত। আপনাদের প্রত্যেককে স্বাগত ট্রাইব টিভি বাংলায় সন্ধ্যে 7টার এই শোতে। যদিও বা অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, আমরা রতনবাবুর সঙ্গে কথা বলছিলাম, কিন্তু তার আগে এবার একটু দেবাশিস বাবুর সঙ্গে কথা বলবো। দেবাশিস বাবু, মূলত আজ আমাদের মূল বিষয় ছিল ট্যাংরা কাণ্ড থেকে শুরু করে মাদারিহাট এবং তার সঙ্গে সঙ্গে কসবার, হালতু, এই তিনটে জায়গাতে প্যারালালি যদি আমরা ধরি, একটু সরলরেখায় প্রত্যেকটি জায়গাতে আত্মঘাতীর কথা সামনে আসছে। আমাদের প্রশ্ন রহস্য নয়, আমাদের প্রশ্ন রহস্য উদ্ঘাটন, এবং আমাদের মূল প্রশ্ন কেন মানুষ এতটা আত্মঘাতীর দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে? কি মনে করছেন আপনি? দেখো, আমি তোমাকে এটা প্রথমেই বলে রাখা দরকার যে ঘটনাটা আমাদের কাছে যতই আমাদেরকে ভেতরটা নাড়িয়ে দিয়েছে, আমরা হতচকিত হয়ে গেছি। মানে সব থেকে ভয়ঙ্কর যে দিকটা, এরা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে না আমরা শেষ হয়ে যাব, এমনকি নিজের সন্তানকে, যার জন্য আমরা সবাই বাঁচি আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে, সেই সন্তানকেও শেষ করে দেওয়ার সিদ্ধান্ত তারা যৌথভাবে নিচ্ছেন। এটা নৃশংসতা বলো বা বিকার বলো, মানসিক বিকার বলো, এর মূল খুঁজতে গেলে, শেকড় খুঁজতে গেলে সাগনিকার কাছে যেতে হবে, কারণ এই ব্যাপারে ও দক্ষ। কিন্তু যদি ঐতিহাসিকভাবে দেখি, এটা কিন্তু আমরা গ্রিক মাইথোলজির থেকে দেখব। আমরা সবাই ইডিপাস কমপ্লেক্সের এই কথাটার সঙ্গে পরিচিত। তো ইডিপাস আমাদের বাংলায় সমমিত্র রাজা অয়তুপাস বলতেন, যাক ইডিপাসই বলি আমি। ইডিপাস যেহেতু দৈববাণী হয়েছিল সে তার পিতৃঘাতী হবে, সেই জন্য তাকে দূরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সবশেষে দেখা গেছিল যে নিয়তির থেকে বড় কিছু নেই। আলটিমেটলি ইডিপাস সেটাই করেছিল যেটা তার সম্বন্ধে ভবিষ্যৎবাণী হয়েছিল। এবং প্রাচীনকালের আমাদের ভারতবর্ষের বুকেও যদি দেখো, তাহলে অনার কিলিংয়ের আমরা প্রচুর উদাহরণ পাবো। আমরা বাঙালিরা বড় হয়েছি অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী পড়ে। রাজকাহিনী মূলত টডের তার সরকারি যে দলিল আর কি, অ্যানালস অফ টড, তার উপরে ভিত্তি করে লেখা হয়েছিল। সেখানে আমরা দেখব যে পদ্মিনী, রানী পদ্মিনী, তিনি জহরব্রত যাচ্ছেন। তারপরে তো এখন সিনেমার মাধ্যমে সেগুলো অনেক পপুলার হয়ে গেছে, আমাদের সময় এগুলো ছিল না। তো এই যে জহরব্রত মানে কি, একসঙ্গে একটা পরিবারের সবাই মিলে ঠিক করছে। তো এটা নানান রকম ভাগ আছে কিভাবে, এবং এটা প্রাচীনকালে দেখা যাচ্ছে। একটা আমি বলছি যে পৌরাণিক কালের উদাহরণ দেখা যাচ্ছে, প্রাচীনকালে আমরা প্রচুর দেখব, এবং মুঘল শাসনকালেও আমরা এরকম প্রচুর দেখেছি যে যেভাবে ঔরঙ্গজেব তার ভাইদের, তার বাবাকে বন্দি করা, তার ভাইদেরকে হত্যা করা, এরকম প্রচুর আমরা উদাহরণ দেখতে পাবো। সুতরাং একেবারে যে এটাকে বিরল ঘটনা বলা যাবে সেটা না, তবে মানে বিরলতম বলা যাবে না, আমি দুঃখিত। বিরল তো বটেই, কিন্তু একদম হতো না সেরকম নয়। এখানে এই তিনটে ঘটনা এত ক্রমান্বয়ে পরপর ঘটে গেল, সেই জন্য আমার মনে হয় যে এটা আমাদেরকে বেশি ঝাঁকুনি দিল। এবং সবচেয়ে বড় প্রশ্ন যে একের পর একই ঘটনা, অর্থাৎ আত্মঘাতীর প্রসঙ্গ তো আসছেই, তার সঙ্গে সঙ্গে রহস্যের কথাও সামনে আসছে। আপনি যেমন বিভিন্ন পুরনো কথা টেনে আনলেন, অর্থাৎ ইতিহাসকে আপনি টেনে আনলেন, কিন্তু বর্তমান সময়তে আমাদের মনে হচ্ছে অনেকগুলো স্ট্যাটিস্টিক্স যদি আমরা দেখি, শুধুমাত্র এই তিনটে নয়, অনেকগুলো স্ট্যাটিস্টিক্স রয়েছে যেখানে কিনা স্পষ্টত বোঝা যাচ্ছে যে মানুষ ধীরে ধীরে আত্মঘাতীর পথ বেছে নিচ্ছে। কেন নিচ্ছে? একবার সাগনিকা ম্যাডামের কাছে। সাগনিকা, কেন আপনার মনে হয়, যে আপনি একজন সাইকোলজিস্টও, কেন মনে হয় যে দিনের পর দিন এই আত্মঘাতীর স্ট্যাটিস্টিক্স দিনের পর দিন বাড়ছে, এবং কোনো এক জায়গায় সাধারণ মানুষ লড়াইটা লড়তে চাইছে না? তার কারণ হার্ডেলস তো অনেক আসবে, জীবনে চড়াই উতরাই অনেক থাকবে, উত্থান পতন থাকে, কিন্তু তার জন্য আত্মঘাতীর পথটাই কেন বেছে নিতে হচ্ছে? বেশ, আপনার কোয়েশ্চেন ধরে এগোবো যে এখনকার দিনে যদি আমি স্ট্যাটিস্টিক্স দেখি, সেক্ষেত্রে বছরে 7,20,000 মোটামুটি সুসাইড হয়, ঠিক আছে, ইন্ডিয়ান বছরে, এক্স্যাক্টলি
যদি ভারতীয় শতাংশ হিসাবে দেখি দ্যাট ইজ 14.7%। ইন্টারন্যাশনাল হিসাবে দেখলে সেটা মোরাললেস 9 থেকে 10% দেখায়। তার মানে বোঝা কি যাচ্ছে যে ভারতে এই জিনিসটা, এই আত্মঘাতী হওয়া বা সুসাইডাল টেন্ডেন্সিটা প্রচণ্ডভাবে বেশি। তো এবার কেন হচ্ছে তার শেকড় খুঁজতে গেলে বোধহয় আমাদেরকে 3টে ভাগে যেতে হয়। প্রথমত হলো সামাজিক, যে সে কোন প্রেক্ষাপটে বড় হয়েছে, ফ্যামিলি, তার ফ্যামিলি কি জাতীয় ছিল, মানে কোন পরিবেশে আখেরে গেছে, এবং তার ইন্ডিভিজুয়াল লেভেল, এই 3টে। এর সঙ্গে যেটা প্রচণ্ডভাবে এখন এফেক্ট করছে সেটা হলো আমাদের লাইফস্টাইল। আমরা এখন সরলভাবে জীবনযাত্রা করতে জানি না, এবং আমি কোনো টেকনিক্যাল টার্ম এখানে ব্যবহার করব না, আমি একদম সোজা সরল ভাষায় বলতে চাই যাতে প্রত্যেকে জিনিসটা বুঝতে পারেন। আমাদের লাইফস্টাইলটা কেমন হয়ে গেছে, ধরুন আমি খুব ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আমার দরকার 10,000 টাকা, আচ্ছা, ঠিক আছে, তো আমার উচ্চাকাঙ্ক্ষা আমার 50,000 টাকা। কেন না, আমার সঙ্গে আমার পারিপার্শ্বিক কম্প্যারিজন হচ্ছে, এবং এটা ছোট থেকে হচ্ছে, বড় থেকে নয়, এটা ছোট থেকেই হচ্ছে। কোন সময় থেকে শুরু হয় পড়াশোনা থেকে। এটা কি কিছুটা প্যারেন্টসদের উপর নির্ভর করে? কিছুটা, আমি তো বললাম 3টে ভাগে আছে। ফার্স্ট ফ্যামিলি, সেকেন্ড সোসাইটি, যে সোসাইটি আপনাকে কিভাবে হ্যান্ডেল করছে। প্রথমেই আপনি দেখবেন আজকাল বাবা মায়েরা যেটা করে থাকে, প্যারেন্টসরা, শুধু বাবা মারা বললে ভুল হবে, টিচাররাও সাধারণত করে থাকেন, নম্বরের ভিত্তিতে স্টুডেন্ট ভালো স্টুডেন্ট খারাপ। স্টুডেন্টের কতটা জ্ঞান আছে সেটা এখানে ম্যাটার করে না, সে নম্বরটা বেশি পাচ্ছে কিনা, সে চিটিং করে বেশি পাচ্ছে কিনা সেটাও ব্যাপার নয়, সে বেশি পেলে সে ভালো। এই যে কম্প্যারিজনটা শুরু হচ্ছে, মানে তাকে প্রত্যেক মুহূর্তে লড়তে হচ্ছে। আজকের দিনে আমরা জানি যে সোসাইটিতে প্রচণ্ড পরিমাণে জব কমে গেছে, তার ওপরে একটা সাবস্টেন্স থাকে, মানে যখন হতাশা ক্রমান্বয়ে বাড়তে থাকে, পাচ্ছি না, তখন সে সাবস্টেন্সে চলে আসছে। সেটা হতে পারে। এটা কি কিছুটা টার্ম যদি একটু টেকনিক্যাল টার্মে আসবার চেষ্টা করি, কারণ অনেকেই এই শব্দটার সঙ্গে ওয়াকিবহল, ডিপ্রেশন শব্দটা কি এখানে জাস্টিফাইড? এক্স্যাক্টলি, আচ্ছা, ডিপ্রেশন বা বাংলায় আমরা যেটাকে বলি বিষাদগ্রস্ততা, ঠিক আছে, অনেকটাই। এবার ডিপ্রেশন থাকে, মুড সুইংস থাকে, এবং আমরা সেটাকে অবহেলা করা শুরু করে দিই। তো অন অ্যাভারেজ যদি ধরি আমি, তাহলে আমার ফিনান্সিয়াল হতে পারে, আমার কম্প্যারিজনের এই একটা টপিক হতে পারে, আমি লড়তে পারছি না, বা আরেকটা হলো সবচেয়ে মানে কি বলবো চাক্ষুষ উদাহরণ যেটা, সেটা হলো সোশ্যাল লাইফ মেনটেন করা। আমরা প্রত্যেকেই এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, প্রেমী বললে কি ভালো লাগবে শব্দটা, মানে ওটাই আমাদের জীবন, আমাদের বন্ধু হলো মানে ওটা ছাড়া আমাদের জীবনে কিছু নেই। মানে একটা অডিটোরিয়ামে 10 জন আমরা বসে আছি, কিন্তু আমরা ফোন নিয়ে বসে আছি, সেটাই আমার বন্ধু, আর কেউ নয়। তো সেখানে যে লাইফ মেইনটেইন, পরিবারের মধ্যে পারিবারিক সম্মিলন হচ্ছে, সবাই বসে রয়েছে, একজন কেউ মোবাইল নিয়ে বসে আছে, 3 জনই হয়তো মোবাইল মাথা হেরিয়ে বসে রয়েছে, প্রত্যেকেই ফোনে, খাবার টেবিলে মোবাইল নিয়ে বসে সবাই কথা বলছে, একসঙ্গে খাবার সময় একসঙ্গে হওয়া খাবার টেবিলে সেটা বিরল ব্যাপার হয়ে গেছে এখন। তো অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের ইন্টারঅ্যাকশন কমছে, মোবাইলের সঙ্গে ইন্টারঅ্যাকশনটা বাড়ছে, এবং সেইখানে হলো প্রত্যেকে কি করতে চায়, ওই যে সোশ্যাল লাইফটাই নিজের বেস্টটা দেখাতে চায়। এবার কেউ তার হয়তো কেউ একজন 1 বছর আগে ঘুরতে গেছে, এবং তার ঘুরতে যাওয়ার ছবিটা প্রত্যেক 6 মাস অন্তর দিচ্ছে, বাকিরা যারা তার বন্ধুত্বের সার্কেলে আছে তারা ছবিটা দেখছে এবং মনে মনে হীনতায় ভুগছে, কই আমি তো যেতে পারছি না, ও যাচ্ছে। এই যে শুরু হচ্ছে, আমি ছোট্ট করে উদাহরণ দিলাম, এরকম অনেক কিছু। বেশ আমি এই জায়গায় থাকবো, কিন্তু আমাকে রতনবাবুর কাছে একটু যেতে হবে। রতনবাবু, কার্যত আপনি শুনছিলেন এতক্ষণ ধরে, একটি বিষয় আমার মনে হলো অত্যন্ত প্রাসঙ্গিক, তা হলো টিচার এবং স্টুডেন্টদের মধ্যে লায়াজও মেনটেন করা। কেন বলছি, তার কারণ অনেক স্টুডেন্টস এরকম নিশ্চয়ই আপনি আপনার কেরিয়ারে পেয়েছেন, যেখানে হয়তো তারা আপাত দৃষ্টিতে একটু খারাপ স্টুডেন্টস কিংবা ভালো স্টুডেন্টস, আমি এই প্যারামিটারে যেতে চাইছি না, মূল কথা তারা হয়তো সেভাবে পড়াশোনার সঙ্গে যুক্ত নয়। সেক্ষেত্রে আপনি কিভাবে ডিল করেন, বা আপনি কিভাবে স্টুডেন্টসদেরকে সেই বার্তাটা দেওয়ার চেষ্টা করবেন যে না, এখানে হীনমন্যতায় ভোগার কিছু নেই? সাইকোলজিস্টও বসে রয়েছেন আমাদের সঙ্গে, প্রথমবার। একদম না, সাগরিক ম্যাডাম খুব ভালো মানে ব্যাখ্যা করলেন, আমার তো খুব শুনছিলাম যে একদম মানে উনি যেটা বলেছেন একদম ঠিক বলেছেন, যে বর্তমানে সামাজিক প্রেক্ষাপটটা কিন্তু এমন জায়গায় চলে গেছে যে সেখান থেকে মানে ফিরিয়ে আনা খুব মুশকিল। আমরা তো প্রতিনিয়ত আমরা এখন দেখছি স্কুলের মধ্যে অনেকটা যে ছেলেরা মোবাইল নিয়ে চলে আসছে, মানে মোবাইলটা কেন নিয়ে এসছিস, বলছে স্যার ছিল পকেটে নিয়ে চলে এসছি।
মানে মানে মোবাইলটা যেন ওদের মানে একদম মানে হয়ে গেছে, সাথে লেগে গেছে। সে যাই হোক, মোবাইলের ব্যাপার তো একটা আছে। ম্যাডাম খুব ভালো ব্যাখ্যা করলেন, সাংবাদিক ম্যাডাম খুব ভালো বললেন। অঞ্জনদা, আমি বলি যে আমি এরকম একজনকে জিজ্ঞাসা করলাম যে তুমি কত রোজগার করতে পারলে তুমি মানে মানে খুশি হবে, মাসে কত পেলে খুশি হবে? সে উত্তর দিচ্ছে এনাফ হ্যাভ এ গুড লাইফ। মানে এনাফ হ্যাভ এ গুড লাইফ, মানে বলছে না যে কত পেলে ও খুশি হবে। মানে এনাফ তো খুব ভয়ঙ্কর, তার তো কোনো মানে সীমা নেই। তো দেখা গেল পরবর্তীতে বলা হলো যে তোমার প্রথমে বলে যে আমার 50,000 পেলে এনাফ, তারপর যখন 50,000 পেয়ে যায় তখন বলে যে ওটা 1 লাখ হলে এনাফ, তারপর 5 লাখ বলে, তারপর যে কি বলে মূল কথা বলতে চাইছেন চাহিদা, চাহিদার কথা বলা হচ্ছে। আসলে আমি একটু খামার করি আর মানে এই এটা ওই ঢেকি স্বর্গে গেল যেমন ধান ভানে, তো আমার মূল জায়গা হচ্ছে অর্থনীতি। এর সঙ্গে কিন্তু সবাই ঘুরে ফিরে অর্থনীতির দিকেই চলে আসছে, এবং যেটা বলেছেন সেটা কনজিউমারিজমের কথা বলেছেন, ভোগবাদের কথা বলেছেন। তো এই কনজিউমারিজমের ক্ষেত্রে পড়াতে গেলে আমাদের কতগুলো জিনিস, এটা সাধারণভাবেই এটা সবাই জানে, আপনারাও জানেন, তবুও শ্রোতাদের জন্য, দর্শক শ্রোতাদের জন্য আমি বলছি। একটা আছে প্রদর্শক প্রভাব বলি আমরা আর কি, যে মানে কেউ প্রদর্শন করার জন্যই তিনি এই জিনিসটা কিনছেন, যে তার দরকার নেই। হ্যাঁ, মানে আমি বলছি একটা কথা আর কি, আমি কিন্তু প্রদর্শক প্রভাবের জন্য করিনি। আমার কাছে একটা আইফোন আছে আর কি, তো আমি এটা কিনেছি। কেনার পরে আমি আমার অনেক ছাত্রছাত্রীকে দেখলাম, স্যার আপনার আইফোন আছে, আমার তো আইফোন নেই। সো ও কিন্তু এই জায়গাটা এক জায়গায় বসে দিচ্ছে। আমি একটা 60 বছর বয়স্ক শিক্ষক, আমি আমার নিজের উপার্জনের মাধ্যমে এটা কিনেছি দরকারের জন্য, কিন্তু তার কাছে এটা প্রয়োজনটা কিন্তু কোনো টেকনিক্যাল কারণে নয়, তার প্রদর্শন করার জন্য দরকার। ওই বাড়িতে একটা 2 দরজাওয়ালা ফ্রিজ নিয়ে আসতে পারে, ওই মাস্টারমশাই নিয়ে এসছে, মাস্টারমশাই এটা বুঝতে পারবেন, আমরাও মাস্টারমশাই বুঝতে পারি আর কি, ওই স্যার কি করে আনলো, তুমি কেন পারছো না? তো এই যে চাপটা তৈরি হয়, এইটা ভোগ প্রবণতা কিন্তু মানে তখনই অসৎ উপায় অবলম্বন করে। এইবার এখানে আরেকটা জায়গা আপনি নিয়ে গেলেন, থ্যাংক ইউ। এই যে সৎ অসতের যে জায়গাটা, সৎ অসতের সীমারেখাটা কোথায়? ঠিক, সৎ অসতের সীমারেখা তো কিছু নেই। এখন দেখবেন নিশ্চয়ই কিছু তো প্যারামিটার থাকে, খণ্ড দর্শনের সময় চলে এসেছে। আমি চাইছি যে কোনো না কোনো তো প্যারামিটার থাকতে হবে সমাজে বাঁচতে গেলে। যে সাধারণ মানুষের আঙ্গিকে যদি আমি বলি, তাহলে সৎ অসৎ এই বিষয়গুলোকে তো একটু হলেও ভাঙতে হবে, নইলে সমাজ কোন দিকে যাচ্ছে, সোশ্যালি আমরা কোন দিকে এগোচ্ছি, আমাদের আদৌ সোশ্যালি থাকাটা দরকার নাকি দরকার নয়, সবটাই তো একটা প্যারামিটারে সেট করা দরকার। ছেলের হাতে মা খুন হচ্ছে, আমি সেই ছবি দেখিয়েছি কার্যত। আমি রিসেন্ট দেবশীবাবু এটাও দেখেছি, 20 টাকা চাওয়া হয়েছিল, সম্ভবত ছেলে বা মেয়ে তার মার কাছে 20 টাকা চেয়েছিলেন, এবং সেই মা 20 টাকা দিতে পারেনি বা হয়তো দেয়নি, সেই জন্য তাকে খুন হতে হয়েছে। আমি তাদের নাম নিতে পারবো না, আমি নাম নিতে পারবো না। আমাদের অনেক ছাত্র তারা এখন এখানে পৃথিবীতে নেই, আমার মানে ভাবলে খারাপ লাগে। তাদের বাবারা আমাদের কেউ বন্ধুস্থানীয়, কেউ ভীষণ পরিচিত কর্মসূত্রে, তারা এখনো যখন ঘুরে ফিরে বেড়াচ্ছে, তাদের সেই মনোকষ্টটা বোঝা যায়। কিসের জন্য সুইসাইড করেছে, কিসের জন্য জীবন, এই সুন্দর জীবন যেটা কত কষ্টে পাওয়া যায়। সন্তানহীন যারা দম্পতি আছেন তারা জানেন, একটা মোবাইল পায়নি, একটা মোবাইল পায়নি দেখে সে সুইসাইড করছে। এরকম একটি ঘটনা নয়। আমি আমার বিগত শিক্ষকতা জীবনে রায়গঞ্জে আবার প্রায় 22 বছর 23 বছর হতে চললো, অন্তত 3টে ঘটনা আমি জানি যেখানে মোবাইলের জন্য সুইসাইড করেছে ছেলেমেয়েরা। সেই বাবা মায়েরা কিন্তু সেই যন্ত্রণার বয়ে এখনো জীবনযাপন করছেন। তো এইবার এখানে একটা প্রশ্ন আসে, প্রশ্নটা যে জায়গাটা আসছে, যেটা অঞ্জন করতে চাইছিল, যে কেন এরকম হলো, কেন এর থেকে এই রহস্য কি পেছনে আছে, সবাই খুঁজে বেড়াচ্ছে এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা। আমার যেটা ধারণা, কোনো ষড়যন্ত্র এখানে খুঁজে পাওয়া যাবে না, যে তাকে মেরে ফেলা হয়েছে বা হতে পারে, সেটা পুলিশের ওপরে। কিন্তু আমি আমার অভিজ্ঞতা যতটুকু তার ভিত্তিতে বলছি অঞ্জন, এরকম কোনো ঘটনা এখানে ছিল না। কারণ এই যে ভাগগুলো করা হয়েছে এখানে, এই ভাগগুলোর ক্ষেত্রে তুমি দেখো যে এটা সাগনিকার জায়গায় আমি যাচ্ছি, যদিও যে এগুলোর হ্যাঁ, এটা 4টে ভাগ আছে আর কি, 4টে ভাগ আছে, যেটা আমরা একটা তো উদাহরণ দিলাম
যেটাকে বলে প্যারিসাইড। আচ্ছা প্যারিসাইড মানে হচ্ছে গিয়ে পেরেন্টদের হত্যা করা আর কি। আচ্ছা, মানে এটা 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 ছেলেমেয়েরা কিছু না পেলে পরে করছে না, প্যারিসাইড যেটা হচ্ছে, যেটা রবির ঘটনাটা যেটা বললেন অঞ্জনদা, সেক্ষেত্রে মানে মানে সন্তান মাকে খুন করে দিচ্ছে এবং পরে সে নিজে আত্মহত্যা করছে, মানে কোথাও যেন সে আমি ব্যাখ্যাটা পেতে চাই। এক এক করে বলছি, তাহলে অসুবিধা হবে, সাংঘিকার অসুবিধা। একটাকে বলা হয় আইপিএইচ, আমি রতনবাবু একটু সময় নিচ্ছি, রতনবাবু আসছি এক মিনিট, একটু সময়। একটাকে বলা হয় আইপিএইচ, ইন্টিমেট পার্টনার হোমিসাইড। আচ্ছা, ইন্টিমেট পার্টনার হোমিসাইড এগুলো আমরা অনেক দেখেছি। দিল্লিতে তন্দুর কাণ্ড যুব কংগ্রেস অফিসে হয়েছিল বহুকাল আগে, তখন অঞ্জন অনেক ছোট বা জন্মায়নি হয়তো হতে পারে। তো সেটা তার বান্ধবীকে তন্দুরে জ্বালিয়ে দিয়েছিল। তো অনেক অনেক আগের সময়কার না, এটা সেটা ফ্যাক্টর না, এখানে আমি বলছি সময়। কিছুদিন আগে আমরা দেখেছি যে আফতাব পুনাওয়ালা তার শ্রদ্ধা ওয়াকারকে টুকরো টুকরো করে কেটে ফ্রিজে রেখে দিয়েছিল। হ্যাঁ, যাকে সে ভালোবেসেছে, যার সঙ্গে যে সাগনিকা বলছিল যে প্রেম, এত প্রেম তার, তো প্রেমিকাকে এখন এগুলো যখন আমি খবরের কাগজে দেখি যে প্রেমিকাকে হত্যা করেছেন, আমার মনে হয় যে এই শব্দগুলো ব্যবহার করা। আমরা ঘটনা প্রবাহে যাচ্ছি, একটু কোর পয়েন্ট একটু ঢোকাচ্ছি। আমি কোর পয়েন্টে বলছি। নেক্সট হচ্ছে গিয়ে প্যারিসাইড, যেটা সেটা না আলোচনায় গেলাম, যেটা বাবা মাকে হত্যা করার কথা, যেটা ইডিপাস করেছে। তারপর আছে ফিলিসাইড, সেখানে কি বলছে, বাবা মায়েরা ছেলেকে হত্যা করছে। আপনাদের মনে থাকবে কিছুদিন আগে এটা ঘটনা ঘটেছিল, মা তার ছেলেকে মেরে ফেলেছেন। মা তার ছেলেকে মেরেছিলেন, মেয়েকেও মেরেছিলেন, এবং তিনি কিন্তু শোবিজনেসের বিরাট একটা নাম ছিলেন। বাবা মা মিলে প্ল্যান করে মেরেছিলেন, মনে পড়ছে কি? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, যেখানে কার্যত সেই বিষয় নিয়ে এটাকে আমরা বলি হচ্ছে ফিলিসাইড। আরেকটা হচ্ছে সিবলিসাইড। সিবলিসাইড মানে হচ্ছে ভাই বোনকে মেরে ফেলছে, বা বোন ভাইকে মেরে ফেলছে, বা বোন বোনকে মেরে ফেলছে। তো যেটা আমরা ওই ঔরঙ্গজেবের উদাহরণ দিলাম। এবার আমি সাগনিকার দিকে যাচ্ছি। তো দেবাশিস স্যার যতটা বলে দিয়েছেন, 4টে ভাগ বলেই দিয়েছেন। উনি একটু পেছনের ঘটনাগুলো থেকে বললেন, আমি একদম রিয়েলিটি মানে রিসেন্ট ঘটনা থেকে বলছি। সবার বোধহয় নামটা শোনা, জিন হ্যাকম্যানের, 2বার অস্কার জয়ী উনি কি করলেন? সুসাইড, এবং নিজের ওয়াইফকে নিয়ে জাস্ট কদিন আগে ঘটনা। ওনার কাছে কি সম্পত্তি ছিল না, না ওনার কাছে যশ ছিল না, খ্যাতি ছিল না, কি ছিল না? সবই তো ছিল। 2বার অস্কার জয়ী একজন অভিনেতা, তাহলে কেন হলো এটা? তাহলে কি সেই আমরা চলে যাচ্ছি সেই রহস্য? না, রহস্য নয়। মিস্ট্রি? না, মিস্ট্রি নয়। কিন্তু কি আমাদের মাথার খেলা, তার চেয়ে বড় কথা আমাদের মননের খেলা। আমাদের 95% আত্মহত্যা বা সুসাইড রেট হলো মানসিক কারণে হয়। তাহলে এইটা যদি শুধু আমরা বলি যে মানে দেখানোর জন্য, বা আমার কাছে নেই, আমি হতাশায়, মানে আমার কাছে জিনিস নেই, এইরকমের জন্য আত্মহত্যা করছে, তা কি শুধু? তা তো নয়। এই যে আপনি বললেন না একটি কথা, যে গুড লাইফ এনাফ, আপনি বললেন হোয়াট ইজ দ্য প্যারামিটার অফ এনাফ? সেই প্যারামিটারটাই আমরা জানি না। আমরা প্যারামিটারটা জানি না। এনাফ মানে আমাদের কাছে এনাফ নেই, যত পারবো দৌড়তে থাকবে। এই ইঁদুর দৌড়ে কোথায় দাঁড়াতে হবে, কোথায় থামতে হবে, যে এটা জানে তার কাছে আর কোনো সমস্যা নেই। কিন্তু আমরা জানি না, বলা ভুল, আমাদেরকে জানানো হয় না, আমাদেরকে শেখানো হয় না। একদম। আমাদেরকে আজ আমাদেরকে ভগবদ গীতা পড়ানো হয় না স্কুলে, পড়ানো উচিত। আমাদের মেন্টাল হেলথের জন্য আমাদের পড়ানো উচিত, কিন্তু পড়ানো হয় না। চাইল্ড সাইকোলজি আমাদের একটা কিন্তু মানে টিচারদের মধ্যে দেবাশিস বাবু জানবেন যে চাইল্ড সাইকোলজি বলে সাবজেক্ট, যেটা শিশুদের মধ্যে তাদের মানসিক অবস্থাগুলো জেনে এবং তাদেরকে সেইভাবে শিক্ষা দেওয়ার একটা কিন্তু ছিল, কিন্তু সেটা এখন সেইভাবে কিন্তু বাস্তবায়িত হচ্ছে না। বেশ রতনবাবু আর সময় দিতে পারছি না, একেবারে অন্তিম লগ্নে রয়েছে আমরা। হয়তো অনেকটা বেশি কনস্ট্রাকটিভ হতো আরো আলোচনা, কিন্তু সময় আর আমাদের হাতে নেই। আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ টাইপ টিভি বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টার এই শোতে যোগদান করার জন্য। যে কথা বলে আজকে এই স্পেশাল শো শেষ করতে হচ্ছে। দেখুন, চাইল্ড সাইকোলজি বলুন আর
পেডাগজি বলুন, যাই বলুন না কেন, মূলত সব কিছু যা বললেন সাগরিকা ম্যাডাম, যে সব কিছু মাথার খেলা। যেখান থেকে আপনাদের ভাবনা শুরু সেখান থেকে ভাবনা শেষও হতে পারে, আবার যেখান থেকে আপনার ভাবনা শেষ সেখান থেকে কারো ভাবনা শুরু হতে পারে। সবটাই ভাবনার খেলা। কোথায় কি ভাবছেন, কিভাবে ভাবছেন, সবটাই আপনাদের ওপর। আত্মঘাতীটাও আপনাদের ওপর, বাঁচার লড়াইটাও আপনাদের ওপর। এই কথা বলেই আজকের এই স্পেশাল শো শেষ করবো। এরকমই টান টান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখুন টাইট টিভি বাংলার পর্দায়। নমস্কার।